আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি ফাইজুল ইসলাম। আজ 30শে জানুয়ারি 2025। আজকে আমাদের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে। বিগত সময় তিনি ভারতে গেছেন একটি দাওয়াতে। তো আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে আমাদের ফ্যাসিস্ট শাসন এবং স্বৈরাচার শাসককে যে টিকিয়ে রেখেছে বাংলাদেশে তার নাম ছিল ভারত। এবং এই অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময় ভারত তার যে আগ্রাসন রূপটা এবং বাংলাদেশ থেকে যে লুটে পেটে খাওয়ার যে ইয়েটা ছিল এটা সে এখন পাচ্ছে না, যেই কারণে অন্তর্বর্তী সরকারকে ভারত পছন্দ করে না। কিন্তু সাম্প্রতিক সময় আমরা যে বিষয়টা দেখলাম যে আসিফ নজরুল তার ওয়াইফ সহ উপদেষ্টা মণ্ডলীর অনেকে ভারত সফরে গিয়েছে। এবং আমাদের প্রশ্ন, ভারতের ধাওয়াতে ভারত সফরে যাও আর সেই ভারতই আমাদের যেই গণ অভ্যুত্থান সেটার স্বীকৃতি দেয়নি। এখনো ভারত বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এবং অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে পরিপূর্ণভাবে স্বীকৃতি দেওয়া হয়নি, ভারত দেয়নি। কারণ ভারত চায় নতুন সরকার আসলে তাদেরকে তারা স্বীকৃতি দেবে। এখন আমাদের প্রশ্ন, আমরা ছাত্র জনতাকে যারা হত্যা করলো এবং যে হাসিনা আমাদেরকে উপর নির্যাতন নিপীড়ন চালালো, সেই সন্ত্রাসী হাসিনাকে কিভাবে ভারত তার রাষ্ট্রে ঠাঁই দেয়? শুধু তাই না, আমাদের এই অভ্যুত্থানের পরে ভারত তার যে পানি বন্যা দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দেয়, এটা আমরা দেখি। কিন্তু যেই ভারতে প্রতি বছর মুসলমানদের উপর নির্যাতিত হয়, নিপীড়িত হয়, সেই ভারতে কিভাবে আসিফ নজরুল যায়? তারপরে আমাদের আরেকটা বিষয় হচ্ছে, ভারতে বাংলাদেশের সীমানায় ভারতের বিএসএফরা যে পরিমাণে শিশু হত্যা করেছে, স্বর্ণা দাস সহ ফেলানি সহ অসংখ্য মানুষকে হত্যা করেছে এই ভারতের বিএসএফরা বাংলাদেশের সীমানার ভিতরে ঢুকে ঢুকে। তো তারা কিভাবে ভারতে যান? যেই ভারত বাংলাদেশের জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালায়, বাংলাদেশের মানুষকে নিয়ে কটূক্তি করে, বাংলাদেশের মানুষকে নিয়ে কটূক্তি করে, তো শুধু তাই নয়, বাংলাদেশে মানুষকে ধর্ষণ করে। এমনকি সাম্প্রতিক সময় ভারতের কুলাঙ্গাররা বাংলাদেশের একজন নারীকে ধর্ষণ করে। যারা বাংলাদেশের উপর নির্যাতন নিপীড়ন চালায় তাদের রাষ্ট্রে কিভাবে অন্তর্বর্তী সরকারের আসিফ নজরুল দাওয়াত খেতে যায় এবং সাথে তার বউকেও নিয়ে যায়? আমার প্রশ্ন, এই সরকার কি গণ অভ্যুত্থানের যে চেতনা সেটা আছে কিনা আমাদের সন্দেহ হয়। কারণ বিগত 54 বছর হাসিনা সরকার আওয়ামী লীগের 1971 সালের মুক্তিযোদ্ধার চেতনা ভাসতে ভাসতে 54 বছর তারা রাষ্ট্রটাকে ধ্বংস করে ফেলেছে। তারা রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করেছে, দেশটাকে ধ্বংস করে ফেলেছে এক পর্যায়ে। কিন্তু যেই হাসিনা সরকার 54 বছর এই মুক্তিযোদ্ধার চেতনার গান গেয়ে গেল, আর এই সেই চেতনায় দেশে ভোট চুরি করলো, দেশের অর্থ বিদেশে পাচার করলো, হত্যা করলো, জুলুম করলো, নির্যাতন করলো, নিপীড়ন করলো, অসংখ্য মানুষকে মিথ্যা মামলা ফাঁসিয়ে দিল। কিন্তু আমার এখানে প্রশ্ন, এই আসিফ নজরুল কি বাংলাদেশ এতদিন ছিল? মনে হতো না, সে বাংলাদেশের কিছুই দেখে নাই। কোন অভ্যুত্থান তিনি ঘুমাইয়াছিলেন, কবর থেকে উঠে এসেছেন না। আসিফ নজরুলকে আমি বলতে চাই, ভাই তুমি কার? তুমি বাংলাদেশের নাকি ভারতের? আমাদের ভাই ইলিয়াস যে প্রতিবেদনটা করেছে, সে প্রতিবেদন করার আগে আমরা 10ই আগস্ট এই আসিফ নজরুল কাকাকে নিয়ে অনেক চমৎকার কিছু খবর পেয়েছিলাম, যা আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি রাগ এবং খুব জেগে উঠেছিল। কিন্তু পরবর্তীতে আমাদের কথাগুলো উপরের লেভেলে যায় না বিধায় আমরা গ্রামে গঞ্জের তারা এইসব কথা শুনেও চুপ ছিলাম। আসিফ নজরুল গণ অভ্যুত্থান চলাকালীন সময়, বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়, তখন শেখ হাসিনার কাছে 4 আগস্ট রাত্রে সে আসিফ নজরুল, সে শেখ হাসিনা, সেনাপ্রধান, ভারতের গোয়েন্দা সংস্থার অসংখ্য কর্মকর্তার সাথে একসাথে বৈঠক করেছিল। এবং সেখান থেকে শেখ হাসিনার কাছে বসে সে আসিফ নজরুল ছাত্রদের কাছে ফোন দেয় এবং তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কি
কালকে মানে 5 তারিখে ঢাকা টু লং মার্চ করবা? তখন ছাত্ররা উত্তর দেয়, কাল যা কিছু হোক না কেন কালকা ঢাকা টু লং মার্চ করব, হাসিনার পতন করব। এরকম কথা যখন শুনে তখন কয়েকজন ছাত্রকে আসিফ নজরুল ফোন দিয়ে দেখে অবস্থা খারাপ। তখনই শেখ হাসিনা কালকে যে ঢাকার অবস্থা কন্ট্রোল যদি হাত থেকে ছুটে যায় তখন কি করবি, সেটা নিয়ে বিভিন্ন প্ল্যান করেন। তার ভিতরে ছিল বাংলাদেশ থেকে পালিয়ে কিভাবে যাবে সেটার জন্য 2-3টা প্ল্যান করছে। কিভাবে পালাবে, তার ভিতর কুমিল্লা ছিল একটা অন্যতম প্ল্যান, যেখানে কুমিল্লার ভিতর দিয়ে পালাতে পারে, তারপর বিমান দিয়ে পালাবে। এই সকল প্ল্যানগুলো করেছিল, এগুলো আমরা দেখলাম চোখের সামনে। হাসিনা পালিয়ে গেল এবং হাসিনার পালানোর পর এই অন্তর্বর্তী সরকার গঠন করার জন্য যেই পরিকল্পনা দিয়েছিল সবকিছুই আসিফ নজরুলের উপরে ছিল এবং আসিফ নজরুল সেই অনুযায়ী চলে। কিন্তু ছাত্ররা কাবাবে হাড্ডি হয়ে যায়। কাবাবে কিভাবে হাড্ডি হয় ছাত্ররা যখন বলল আমরা ডক্টর ইউনূসকে চাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার জন্য, তখন আসিফ নজরুলদের মতো ব্যক্তিদের মাথার ঘুম চলে যায়। তখন ভারতের প্ল্যান মতো আর কাজ হয় না, তখন একটু চেঞ্জ হয়ে যায়। তখন সব ঠিক মতোই হয়, খালি অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে যায় আসিফ নজরুল না হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। তখন ভারত তার যে পরিকল্পনাটা করেছিল বাংলাদেশকে নিয়ে সেটা আর সে পারেনি। এবং আমরা ইলিয়াসের যে প্রতিবেদন, আমাদের ইলিয়াস ভাই যাকে বলি, আমাদের ভাই যে প্রতিবেদনটা করেছিল, আমাদের ইলিয়াস ভাই যে প্রতিবেদনটা করেছিল, তিনার প্রতিবেদনটা ছিল খুবই সূক্ষ্ম এবং সেই প্রতিবেদনের ফলে আমরা আরো বেশি জানতে পারি। আমরা 4 আগস্ট রাত্রে হাসিনার সাথে বিভিন্ন পরিকল্পনায় আসিফ নজরুল ছিল সেটা জানতে পারি, কিন্তু ইলিয়াস ভাইয়ের প্রতিবেদনে আমরা জানতে পারি যে সে 3 আগস্ট হাসিনার সাথে বিভিন্ন পরিকল্পনায় জড়িত। এবং এই আসিফ নজরুল যে সকল পুলিশ কর্মকর্তারা গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ড চালিয়েছে তাদেরকে বহিষ্কারের নামে সে তাদেরকে গোপনে ট্রান্সফার করে দেয়। মানে এক থানার অফিসার, ধরেন কুমিল্লার এক অফিসারকে চট্টগ্রাম ট্রান্সফার করে দিল, চট্টগ্রামের এক অফিসারকে রংপুরে ট্রান্সফার করে দিল, সিলেটের এক অফিসারকে কুমিল্লা ট্রান্সফার করে দিল, কুমিল্লার এক অফিসারকে রাজশাহী ট্রান্সফার করে দিল, রাজশাহীর এক অফিসারকে খুলনায় ট্রান্সফার করে দিল, খুলনার এক অফিসারকে রংপুরে ট্রান্সফার করে দিল। এইভাবে পুলিশের যে সকল কর্মকর্তারা গণহত্যা জড়িত এবং ছাত্রদের উপর ডাইরেক্ট ফায়ারিং করে হত্যা করেছে তাদেরকে এইভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় পাচার করেছে, মানে ট্রান্সফার করেছে এই আসিফ নজরুল। এই আসিফ নজরুল ট্রান্সফার করতে গিয়ে সে মোটা অঙ্কের পয়সা কামিয়েছে। আপনি বলবেন সে পয়সা কামিয়েছে কিভাবে? সে বিদেশে কিভাবে পয়সা কামিয়েছে সেটা যদি বলি, আমরা জানি আমাদের দেশে অসংখ্য ব্যবসায়ী আছে, অসংখ্য সরকারি কর্মকর্তা আছে যারা গভর্নমেন্ট অফিসার, যারা অবৈধ পয়সা কামিয়েছে, ব্ল্যাক মানি। তারা এগুলো বাংলাদেশ থেকে বিভিন্ন রাষ্ট্রে পাচার করেছে, সেখানে তাদের বাড়ি ঘর সব কিছু করেছে। বিশেষ করে আমেরিকা, ভারত, কানাডা, অস্ট্রেলিয়া, দুবাই, এই সকল রাষ্ট্রে তারা অনেক পয়সা নিয়ে গেছে পাচার করে। তো তাদের থেকে ঘুষ নিয়ে আসিফ নজরুল তাদের থেকে বাংলাদেশ থেকে বিদেশে টাকা নেয়, বিদেশ টু বিদেশ যেটাকে আমরা বলি, ওখানকার টাকা দিয়ে ওখানকার আসিফ নজরুল অ্যাকাউন্ট খুলে এবং সেখানে তার টাকাগুলো রাখে। শুধু তাই নয়, এই আসিফ নজরুল গণ অভ্যুত্থানের সকল অপরাধী অফিসারদেরকে যারা অনলাইনে ভিডিওতে বিভিন্ন জায়গায় যাদেরকে দেখা গেছে গুলি করতে, ওদেরকে কিছু এদেশের জনগণ ধরাই দিয়েছে আর কিছু বিচার হয়েছে। বাকি সব তাদেরকে কি করেছে এই সরকার, এই আসিফ নজরুল তাদেরকে ট্রান্সফার করে দিয়েছে। এই আসিফ নজরুল হচ্ছে গণ অভ্যুত্থানকে ধ্বংসকারী একজন ব্যক্তি। তো এই আমাদের আসিফ নজরুল কাকাকে নিয়ে আর কি বলবো, সে যে কর্মকাণ্ডগুলো করছে যা অনেক উদ্বেগজনক এবং কষ্টদায়ক, রাষ্ট্রের সাথে বেইমানি। তারপরে আসিফ নজরুল কাকা কি করলো, এই যে আমাদের যে অন্তর্বর্তী সরকারে একজন উপদেষ্টা বানিয়েছে তার নাম ফারুকী, এই সম্ভবত উপদেষ্টা, এই সাংস্কৃতিক উপদেষ্টা, তাকে আমরা কেউই পছন্দ করি না। সে একটা আওয়ামী লীগের অরিজিনাল এজেন্ট।
আওয়ামী লীগ সরকার থাকাকালীনে আওয়ামী লীগ সরকারের পায়ে চরকায় তেল মেরেছে এই ফারুকী এবং তার ওয়াইফ, বঙ্গবন্ধুর ওয়াইফ হয়েছে, মানে শেখ হাসিনার মা। এরকম একটি চলচ্চিত্রে সে ছবি করছে। এই ফারুকীর মতো নিকৃষ্ট গাঞ্জাখুর এবং ফারুকীর অসংখ্য যৌন হয়রানি সব বিভিন্ন ঘটনার কথা বলা আছে, জনগণ জানে সে এরকম ঘটনা ঘটায় এবং সে মাদকের সাথে বড় আসক্তি। তার মতো ব্যক্তিকে কিভাবে বাংলাদেশ উপদেষ্টা বানানো হয়, আমাদের প্রশ্ন এটা। তারপরে আসিফ নজরুলের বিরুদ্ধে আরেকটা কথা বলা আছে, সে আল্লামা দেলোয়ার হোসেন হাফেজুল্লাহর যেই রাজাকার এবং যুদ্ধ অপরাধী, এটার কোনো প্রমাণ ছিল না বাংলাদেশে। এটা ফিরোজপুরে ঘটেছিল। ফিরোজপুরে দেলু শিকদার ছিল একজন ব্যক্তি, সে কাদিয়ানি ছিল। এই দেলু শিকদার ছিল কাদিয়ানি, আমি আবার বলছি, দেলু শিকদার ছিল কাদিয়ানি। তো ও কাদিয়ানির ব্যক্তি, তিনি 1971 সালে মুক্তিযোদ্ধা চলাকালীন সময়ে কি করেছিলেন, মুক্তিযোদ্ধা সৈনিকদেরকে এনে তার বাড়িতে খাবার খাওয়াইছিলেন। শুধু তাই নয়, এবং তাদেরকে মুক্তিযোদ্ধাদের বাড়ি দেখিয়ে দিয়েছিলেন। সে একজন টাটকা রাজাকার ছিল, দেলু শিকদার। কিন্তু দেলোয়ার হোসেন সাঈদী ছিলেন একজন মুসলিম এবং সুন্নি, এবং সে 1971 সালে কোনো যুদ্ধ অপরাধীর সাথে জড়িত ছিলেন না, সে কোনো রাজাকার ছিল না। কিন্তু তারপরও কেন আসিফ নজরুল, আচ্ছা আমি এখানে একটা কথা বলি, আসিফ নজরুলের বয়স কত হবে? 60 বছর, ধরেন 16 ইয়ার্স। এখন এই আসিফ নজরুলের বয়স 60 বছর, যুদ্ধ হয়েছে কত, 54 বছর। যুদ্ধকালীন সময় তার বয়স কত ছিল? 6 বছর। না, ধরেন আপনি যুদ্ধকালীন সময় তার বয়স 10 বছরই ছিল। আসিফ নজরুলের 10 বছর ছিল বয়স। কিন্তু আসিফ নজরুলের যখন 10 বছর বয়স ছিল, তার বাড়ি কুমিল্লা, সম্ভবত আমরা জানি হোমনা থানায়। তো হোমনা থেকে সে 10 বছর বয়সে যুদ্ধকালীন সময়ে, তখন তো আমাদের এখন যে মোবাইল, ইন্টারনেট, এক জায়গার ভিডিও আরেক জায়গায় দেখা যায়, এক জায়গার খবর আরেক জায়গায় পাওয়া যায়, এরকম কোনো ছিল না। তখন ছিল কাগজের মানে পত্রিকা দ্বারা খবর মানুষ জানতো। তারপর রেডিও, পত্রিকা এবং টেলিফোন। এবং গ্রাম অঞ্চলে তো কখন টেলিফোন ছিল না, কারণ হোমনা তো এটা গ্রাম অঞ্চল, সেখানে তো কোনো টেলিফোন ছিল না। তার বয়স যদি 10 বছর হয়, সে কি কোনো কুদরতি বা কোনো জিন দ্বারা খবর পেত? তাহলে সে কিভাবে বলল? সে একটা লেখছে, আর্টিকেল লেখছে, যেটা ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে দেখানো হয়েছিল, সেটা আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে। তিনি যুদ্ধ অপরাধী, রাজাকার এবং ধর্ষণকারী, নাউজুবিল্লাহ, মিথ্যা অপরাধ দিয়েছিল এই ব্যক্তিটাকে। এখন আমার মতে জামাতের লোকেদের উচিত এই আসিফকে ধরার, যে তুই কোথায় দেখছিস এই বিষয়টা, এটার প্রমাণটা বার করার। তাহলেই বাড়বে এটা ভারতের ইন্ধন। কেন ভারত কখনো চায়নি আল্লামা সাঈদী বাংলাদেশে ওয়াজ করুক, এবং তার পবিত্র ওয়াজের কারণে এদেশে অসংখ্য অমুসলিম ইসলামের পথে আসুক, এটা কখনো চায়নি ভারত। তাই তাকে ফাঁসানোর জন্য আসিফ নজরুলের মতো এজেন্টদেরকে দিয়ে কাজ করেছে, সেটার প্রমাণ এখন আমরা দেখছি। এবং গণ অভ্যুত্থানে যে সকল শহীদ হয়েছে, তাদের পুরোপুরি ট্রিটমেন্ট মানে চিকিৎসা এটা করানো হয় নাই। তাদের পুরোপুরি যেই সংখ্যাটা, সেটা এখনো জানতে পারে না। আরে 54 বছর আগে যে মুক্তিযোদ্ধা হয়েছিল, ওই মুক্তিযোদ্ধার ইতিহাসে তো এই দেশের জনগণ জানে না, প্রকৃতির ইতিহাস এখনো জানে না। তারপর কতজন মারা গেছে সেটাও জানে না, কতজন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে সেটাও জানে না, কতজন আহত হয়েছে সেটাও জানে না, কতজন মুক্তিযোদ্ধা ছিল প্রকৃত সংখ্যা কেউ জানে না। কারণ 54 বছর আগেই তো এত বড় মুক্তিযোদ্ধার কিছু ইতিহাস পরিপূর্ণভাবে গঠন করতে পারো না বা লিখতে পারো নাই, যা থেকে কি শিখাইবা? গণ অভ্যুত্থান হয়েছে 2024 সালে, 24 আজকে 30 জানুয়ারি। 30 জানুয়ারিতে তো সব শেষ। গণ অভ্যুত্থানের ইতিহাস ভুলে যাচ্ছে জনগণ, কারণ এটা প্রকৃতি মাস্টারমাইন্ডের কথাই এখন ভুলে যাচ্ছে। এটা নিয়ে একটা ষড়যন্ত্র চলছে। এখন এই আসিফ নজরুল, ইলিয়াস 61 ইলিয়াস যা বলছে, তার প্রতিটি প্রমাণ হচ্ছে। ভারতের মতো রাষ্ট্রে তুমি কেন যাও? সেখানে তুমি যাইয়া বউকে নিয়ে কি মজার কথা গো, মা খা, ওরে বাবা রে বাবা,
বউকে নিয়ে কি কথা। আর যে কোনো জায়গায় যাও, আসিফ কাকা একটা ছবি তুললা, পিকচার তুললা, ফেসবুকে স্ট্যাটাস দাও, ভারত সফর করলা, এটা স্ট্যাটাস দিলা না দাদা, আসিফ দাদা, আমরা আসিফ নজরুল না বলে ওনার নাম হবে আসিফ দাদা। আসিফ দাদা স্ট্যাটাসটা দিলা না দাদা, তুমি কার? আমাদের প্রশ্ন, তুমি ভারতের না বাংলাদেশের? তুমি এই রাষ্ট্রটাকে ধ্বংস করছো, এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে তুমি কাজ করছো। তুমি উপদেষ্টা হয়েছিল যখন অনেক ভালো মনে করছিলাম, এখন তোমার দেখতে বোঝা যায় তুমি আসলে একটা ক্রিমিনাল। আহা, আমাদের গণ অভ্যুত্থান কোথায় চলে গেল? ভারতের মতো রাষ্ট্রে তুমি সফর করলা, তারপরে তুমি যে সকল অফিসাররা সরাসরি গণ অভ্যুত্থানে ছাত্রদেরকে গুলি চালিয়েছে তাদেরকে তুমি ছাড় দিলা, তারপর আওয়ামী লীগের কর্মকর্তাদেরকে, আওয়ামী লীগের কর্মীদেরকে দেশ ছাড়ার সুযোগ দিলা। সব কিছুর জন্য দায়ী আসিফ নজরুল। সে এই গণ অভ্যুত্থানকে ধ্বংস করতে চায়, সে এই গণ অভ্যুত্থানকে ধ্বংস করতে চায়। সে গোপনে ভারতের হয়ে কাজ করছে, সে রয়ের হয়ে কাজ করছে। সে রাষ্ট্রের কখনো প্রকৃত বন্ধু হতে পারে বা বাংলাদেশের কুমিল্লার সন্তান, ঠিক আছে মানলাম, কিন্তু কুমিল্লার মানুষ এভাবে কথা বলে না। আমার কথা আপনার অনেকক্ষণ ধরে শুনতেছেন, আমি তো কুমিল্লার, তো এভাবে কথা বল না। ওনার কথাতে কেমন যেন ওবায়দুল কাদেরের মতো ঘেওয়া ঘেওয়া আওয়াজ হয়, মানে কি টান, মানে কিরকম তার কথা জানি, মানে কথাগুলো শুনলে আমার তো খুব বিরক্ত লাগে। আসিফ নজরুলের কোনো কথা শুনলে এই করেছে সে করেছে, বাইরে তুমি এতদিন ধরে উপদেষ্টা, তুমি কি করলা বাংলাদেশের জন্য? এয়ারপোর্টে একটা দোকান দিছো, যেহেতু সে প্রবাসী ইয়েতে আছো, এয়ারপোর্টে একটা দোকান দিছো, এটাই তোমার, আর কিছু কাজ নাই। আর কি করছো? বিমানের টিকিটের দাম বাড়াই দিছো। তোমরা তো হাসিনাকে ফেল করে ফেলাইছো। এই অন্তর্বর্তী সরকারের আসিফ নজরুল সে তো হাসিনাকে ফেল করে ফেলছে। আর ডক্টর ইউনূস তো সরল সোজা মানুষ। অনেক প্রথম তো অনেক মনে করছিলাম, ওনাকে নিয়ে অনেক কথা বলছি আমি নিজে, অনেক বিভ্রান্তকর মিথ্যা বানোয়াট গুজবের মতো কথা বলেছে। পরবর্তীতে দেখলাম যে আসিফ ডক্টর ইউনূস খুব ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, মুস্তাকিম মানুষ, খুবই ভালো মানুষ। তো ডক্টর ইউনূস স্যার উনি তো অনেক সরল সোজা মানুষ, এখন বাংলাদেশের যে বাজারটা উনি বুঝতে পারতেছেন। তেনার উচিত বাংলাদেশের চালাক চতুর বাংলাদেশি দেশপ্রেমিকদেরকে তিনার আশেপাশে নিয়ে রাষ্ট্রকে গঠন করার ক্ষেত্রে, সংস্কার করার ক্ষেত্রে তিনি যেন এই সকল মানুষদের কাছে রাখেন, তাহলে সুন্দরভাবে একটি এই সংস্কার করতে পারবেন। যেমন আরেকটি বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশকে প্রদেশ করার যে একটা চলছে, খবর এবং প্রস্তাব চলছে, এই প্রস্তাবটা সম্পূর্ণভাবে দেশ বিরোধী এবং দেশকে ভাঙ্গার একটা প্রস্তাব। এই প্রস্তাবের বিরোধিতা করছে আমরা ছাত্র সমাজ। যদি এই প্রস্তাব কখনো পাশ হয়, রাষ্ট্রে আবার আরেকটা জুলাই বিপ্লবের মতো আন্দোলন দেখবে। আমরা বলছি না কোনো সরকারকে পতন করব, আমাদের এই সরকার, এই অন্তর্বর্তী সরকার আমাদের নিজস্ব সরকার, কিন্তু দুঃখের ব্যাপার আমাদের নিজস্ব এই সরকার আমাদের যখন দেখি এমন কিছু কাজ করে যা আমরা মানতে পারি না, তা অনেক কষ্ট লাগে। তো এই প্রদেশ করার যে ব্যাপারটা, এটা নিয়ে খুবই লাগতেছে আমাদের। এই প্রদেশ করার পক্ষে আমি নাই। আমরা একটা ছোট্ট রাষ্ট্র, আমরা বাংলাদেশের কুমিল্লার মানুষ, চট্টগ্রামের সাথে ভালো সম্পর্ক, খুলনার সাথে ভালো সম্পর্ক, রাজশাহীর সাথে ভালো সম্পর্ক, সিলেটের সাথে ভালো সম্পর্ক, ঢাকার সাথে ভালো সম্পর্ক, রংপুরের সাথে ভালো সম্পর্ক। আমরা একে অপরের বন্ধু, একে অপরের ভাই। প্রত্যেকটা এলাকার জনগণ সারা বাংলাদেশের ভাই ভাই, আমাদের মধ্যে বাংলাদেশি একটা সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে ভেদ করা, মানে সম্পর্ক নষ্ট করার এই প্রদেশ খেলাটা আমরা দেখতে চাই না। এটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রদেশ আছে, বাংলাদেশে কোনো প্রদেশ প্রয়োজন নাই, ঠিক আছে? আর যারা প্রদেশ নাচানাচি করে তাদেরকে বলবো, ভাই এত প্রদেশ করতে চাইলে তুমি ভারত চলে যাও, ওখানে প্রদেশ আছে, ওখানে থাকো, যাও। তো এই অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আমরা খুবই কষ্ট পেয়েছি এই ভারত সফর, আমরা ছাত্র জনতা অনেক কষ্ট পেয়েছি। সে সফর তো করেছে, একটা ছবিও দেয় না, গোপন সফর যেটাকে বলা হয়। এই গোপন সফর কারা করে? যারা রাষ্ট্রকে ধ্বংস করতে চায়, যারা রাষ্ট্রকে ভেঙে চুরে শেষ করে দিতে চায়, তারা এই গোপনে সফর করে। এটা অনেক কষ্ট পেয়েছে, আমি কি বলবো, কারণ আমাদের তো পলিটিক্যাল কোনো পাওয়ার নেই বা আমাদের কোনো শক্তি নেই। আমরা তো ছাত্র, এখন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর আমরা তো একা হয়ে গেছি, আমরা সকলে তো ঐক্য আবার হতে পারছি না, কারণ রাষ্ট্রে বিভিন্ন অরাজকতা চলছে, রাষ্ট্রে বিভিন্ন অকল্যাণময় কাজ চলছে, যা অনেক কষ্ট লাগে আমাদের অন্তরে। আমাদের ভাইরা শহীদ হলো, আমাদের হাজার হাজার ভাই আহত হলো। শুধু তাই না, এই সরকার আরেকটা বড় ব্যর্থতা হচ্ছে, শহীদ হওয়া ভাইগুলোর ভিতরে অসংখ্য 5ই আগস্টের পর হাসপাতালে চিকিৎসার অভাবে, টাকার অভাবে সুষ্ঠু চিকিৎসা না করাতে পেরে অসংখ্য ছাত্র সহ এই রাষ্ট্রের অসংখ্য জনগণ আহত অবস্থায় নিহত হয়েছে, শুধু চিকিৎসার অভাবে মারা গিয়েছে। এর জন্য এই অন্তর্বর্তী সরকারের অগ্লামি দায়ী। তারা এই বিষয়ে পরিপূর্ণভাবে খেয়াল করেনি এবং এই বিষয়ে জাতিকে পরিপূর্ণভাবে সহযোগিতা করেনি। তো তারা, এর জন্য আমি মনে করি আসিফ নজরুল দায়ী, কারণ সে অন্তর্বর্তী সরকারের একমাত্র ব্যক্তি, প্রধান উপদেষ্টার পরে, যিনি এসব দায়িত্ব পালন করার কথা ছিল। কিন্তু সে কার, এটাই তো প্রশ্ন। এখন সে যা শুরু করেছে, এখন আমাদের তো ভয় লাগে কখন যেন আমাদেরকে দৌড়ানি বা হাসিনার মতো একটা খুনের বানাই ফেলি। আল্লাহ আমাদের রাষ্ট্রকে হেফাজত করুক, জাতিকে হেফাজত করুক, আমাদের অন্তর্বর্তী সরকারকে কল্যাণময় এনে করে দিক, অন্তর্বর্তী সরকারের নেখায়াত বাড়াই দিক, এবং এই ডক্টর ইউনূস স্যারের হাতে রাষ্ট্র নিরাপদ এবং তাকে সহযোগিতা করে। আমি যদি কখন ডক্টর ইউনূস স্যারের কাছে যেতে পারতাম, আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে তা আমি তিনাকে বিলাই দিতাম, কিন্তু ওনার মতো ব্যক্তির কাছে যাওয়া আমাদের মতো মানুষের কখনোই সম্ভব না। তো দোয়া করি আল্লাহ আমাদের রাষ্ট্রকে হেফাজত করুক, আমাদের অন্তর্বর্তী সরকারকে হেফাজত করুক। এবং হ্যাঁ, সংস্কারের ভিতরে অন্তর্বর্তী সরকারের কিছু কিছু উপদেষ্টাকে বাদ দেওয়া প্রয়োজন, তারা ব্যর্থ হয়েছে। তাদের ভিতরে হচ্ছে এই যে পরিবেশের উপদেষ্টা আছে না, পরিবেশের তিনি হচ্ছেন আমাদের ওই সুন্দরী আপা, ওনাকে আমার পছন্দ হয় না। তারপরে আরেকজন হচ্ছে এই আসিফ কাকা, তো এখন খুবই খারাপ ফর্ম, ওনার তো ফর্ম নেই, জনগণ আর ওনাকে ভালোবাসে না, উনি আছেন। তারপর আরো অসংখ্য কিছু উপদেষ্টা আছে যাদেরকে বের করে দেওয়া উচিত, যারা আওয়ামী লীগের হয়ে গোপনে কাজ চালাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।